আপনাদের আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি, আবার মাহফুজ সাহেব আরেকটা বক্তব্য দেন, আমরা আরেক রকম বুঝি। আপনাদের একটা অবস্থান দেখে আমরা একরকম জানি। নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে, মানে কি বলে, পদত্যাগ করার আগে তার সম্পত্তির হিসাব ঘোষণা করেন, অন্য উপদেষ্টারা কেন করেন না? নাহিদ সাহেবকে যখন একটা বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয় ঢুকে গেল, অ্যাবসলিউটলি, সেই জন্য আমি বলতেছি যে পারসেপশন এখানে কোনো ব্যাপার না। প্রশ্নটা হচ্ছে ব্যক্তির স্বাধীনতার মাত্রা কতটুকু, কি কি এটার ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই সামান্তা, আমার উত্তর আমি দিলাম, ব্যক্তি স্বাধীনতার কোনো মাত্রা নাই। ব্যক্তি স্বাধীনতা দিয়ে বুঝবে একটা ক্রাইম করা পর্যন্ত আপনার জন্য সিআরপিসি আছে, পেনাল কোড আছে, এর বাইরে যদি সে কোনো কিছু করে সেটা আইনভাবে ব্যবস্থা নেবে। একটা ব্যক্তির স্বাধীনতা কত সালে পেনাল কোড আপনি নতুন করে করেন, আপনারা ক্ষমতায় আসেন, নতুন করে করেন, যেটা এক্সিস্টিং আছে সেটার কথাই। এখনকার পেনাল কোড কত সালে? এখনকার পেনাল কোড কত সালের মানে কি? পেনাল কোড তো পেনাল কোড, পেনাল কোডের তো প্রতিদিন কত সালের পেনাল কোডের মধ্যে অনেক চেঞ্জ আছে। এটা 1858 সালে, এই যে শেখানো পড়ানো গুলির পাশাপাশি এইটাও শোনেন, 1858 সালে যে পেনাল কোড আছে, বাংলাদেশে প্রতিদিন নতুন নতুন করে যে আইন এনাক্টেড হয়েছে গত 54 বছরে, তার মধ্যে ওই পেনাল কোডের আইনগুলি চেঞ্জ হয়েছে। গড়ে বইটা 1858 সালের, কিন্তু বাংলাদেশের হওয়ার পরে তো আইন, হ্যাঁ, সবগুলি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এইটা এখন যে জায়গায় দাঁড়ায় থাকে। আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা কি মানে যে ব্যক্তি স্বাধীনতার যে সংজ্ঞাটা আপনি দিচ্ছেন, স্নিগ্ধাপা একটু সাইলেন্ট আছেন, অসুবিধা নাই, কিন্তু এই যে ব্যক্তি স্বাধীনতার যে ফরম্যাটটা বলছেন এটা কি যথেষ্ট ক্লিয়ার কাট হয়েছে কিনা? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয়? আমি বলছি ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আমি উত্তর পাইনি। আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন প্রশ্নটা, এটা আমি আগে উত্তর দেই। ব্যক্তি স্বাধীনতার প্যারামিটার মানে এই, আপনি মাত্র আমারে জিজ্ঞেস করছেন, আমি স্পষ্ট বলছি ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধতা নাই। ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে, ব্যক্তির স্বাধীনতার সীমা হচ্ছে একটা ক্রাইম করা পর্যন্ত। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা হচ্ছে, আমি বুঝি নাই কায়েম করা মানে, বুঝি নাই আমাদের খাতা কলমে যেটাকে ক্রাইম হিসেবে গণ্য করা আছে। যেমন ধরেন আমার ব্যক্তি স্বাধীনতা নাই আপনাকে একটা টোকা দেওয়ার জন্য, এই টোকাটা একটা ক্রাইম, আমার এটা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না। আমি আপনাকে এটা টোকা দিতে পারবো না, কিন্তু আমি আমাকে টোকা দিলেন, আমি মনে করলাম এটা একটা ক্রাইম, তাহলে আমি কি করব? না, মনে করলেন না, আমি টোকা দিতে পারবো না, টোকা দেয়াই ক্রাইম। আমি মনে করলাম যে এটা একটা ক্রাইম, সেইটাই তো আমি তো বললাম যে টোকা দেয়া তো আসলেই ক্রাইম, আমি আপনাকে টোকা দিতে পারবো না, কিন্তু আমি নিজে নিজে রাস্তায় দ্বারা খাইতে পারবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। রমজান মাস হলো, তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। মানে এই বিষয়গুলো দেখুন, আপনি আর আমি যখন আলাপ করতেছি তখন কিন্তু একটা আলাপের মধ্য দিয়ে এটা একটা মধ্যস্থতা হয়ে যাচ্ছে। কোনো মধ্যস্থতা হয় নাই, আপনি কিন্তু আমার কথা বুঝতেছেন না সামান্তা, আমার কথা বুঝতেছেন না। আপনি আমাকে শুধু বলেন যে আপনাদের অবস্থাটা কি, আপনারা কি চান যে রমজানে, যেমন এখানে আমরা জামাতে ইসলামীকে দেখছি যে ওরা স্পষ্ট বলছে যে রমজানে দোকানপাটগুলি বন্ধ রাখতে হবে, কেউ দোকানপাট খোলা রাখতে পারে না। আমরা বলি, আমরা আমাদের জায়গা থেকে যেটা আমরা মনে করি যে কোনো ধরনের মানে কোনো অন্যায়কারী ছাড়া কাউকে পুলিশি কায়দায় বা কোনো ধরনের তার বডিলি হার্ম করা, এটা অত্যন্ত গর্হিত অপরাধ। এই ধরনের এটাকে যদি আমরা মরাল পুলিশিং বলি, তাহলে এটা মরাল পুলিশিং এর বিরুদ্ধে আমরা আছি। সামান্তা, আপনার বক্তব্য কি আপনি শুনতে পান? আপনি বলছেন অন্যায়কারী ছাড়া, তার মানে যে অন্যায়কারী তাকে আপনারা শাস্তি দিতে পারবেন? আমরা কোনো কিছুই শাস্তি দিতে পারবো না। তাহলে আপনি বলেন যে কাউকে, তাহলে আপনাকে বলেন যে কাউকে দেওয়া যাবে না। আমি বলছি ভাই, শাস্তি দেওয়ার জন্য আছে আদালত। আমরা ট্যাক্স দিয়ে এই আদালত গুলাকে চালাই, আমরা কিন্তু এই আমাদের ট্যাক্সের পয়সা কিন্তু এই আদালত প্রাঙ্গণ গুলাতে আছে। তাহলে আমি কখনোই আমার ট্যাক্সের পয়সা কিন্তু ইনভ্যালিড হয়ে যাক, সেটা আমি তো চাইবো না এজ এ সিটিজেন। তাহলে আমি চাইবো যে শাস্তি যেখানে হওয়ার সেখানেই হবে। তার মানে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা কি? যদি সব কাজ হচ্ছে যে কেউ একটা গ্রুপ গোষ্ঠী মিলে এই দায়িত্বগুলো হাতে তুলে নেয়, এটা কোনো জায়গা নাই। এখানে যেই বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্টভাবে এখানে বিভাজিত যেই শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য, যারা একত্রিত হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। এবং পরিষ্কারভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের বিভাজিত যে কার্যক্রম সেটা পরিচালনা করা হচ্ছে। সামান্তা, আমি আপনার কাছে আবার আসবো, আমি শুধু প্রশ্নটা করি আবার। প্রশ্নটা হচ্ছে, প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, আদর্শিক ধর্মীয় গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয়। কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না, রমজানের পবিত্রতা বজায় রাখুন। জামাত ইসলামী একটা স্পষ্ট অবস্থান নিচ্ছে, আওয়ামী লীগ বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত 53 বছর নিয়ে। এটা কিছু বলেও না, জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরায় পেঁচায় কি জানি একটা বলে, আমি অর্ধেক বুঝি না। এখন ঘটনা হইতেছে হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি 27 বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি।
দুর্ভাগ্যজনকভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি, হয় আপনাকে আমি বুঝাতে পারছি না যে এনসিপির আমি কোনো স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না। এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে? আপনাকেও যখন আমি আপনাকে কেন হচ্ছে আমি আপনাকে পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন, আমি সাংবাদিকদের কথা বলছি না, সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে হ্যাঁ বা না উত্তর আশা করেন, এইভাবে একটা পলিটিক্যাল পার্টি ঠিক আছে, আপনার অবস্থা পরিষ্কার, পার্টির বক্তব্যসমূহ একটু ভেগই থাকে আমরা একটু ভেগই থাকে, ভেগের ব্যাপার না, এটা হচ্ছে সকলকে এনকম্পাস যদি করতে না পারে, সকলকে ধারণ করতে না পারে, এটা পলিটিক্যাল পার্টি। আমি আপনাকে সামান্তা, আমি আপনাকে সিউরিটি দিয়ে বলতেছি, আপনি যে এখন যেরকম করে কথা বলতেছেন অ্যাবসলিউটলি এরকম করে বিএনপি এবং আওয়ামী লীগ কথা বলছে গত 53 বছর আমাদের সঙ্গে। আপনি আমাকে একটা এই যে এখন যে বললেন আমরা ভিডিও দেখাই, আমি ভিডিও না দেখা, আমি আপনাকে বলতেছি তো, আপনি আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ব্যাপারে যখন হ্যাঁ না অবস্থানে যেতে হয়, আমি বলছি হ্যাঁ না অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ। এইটা যে কেউ বলেছে, এটা আপনি আমাকে দেখায়, আমি বলতেছি হ্যাঁ না অবস্থান কিছু ব্যাপারে আমরা এমনিতে একটা লাস্ট একটা লাইন বলি, আমরা যে সামাজিক, আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো, বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে, এটাকে ডিসকার্ড করে, এটাকে আনএকনলেজ করে, এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না। আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ, এগুলো সামাজিক ব্যাপার, এবং সামাজিকভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয়, এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত, আমরা এটা মনে করি। ওকে, এর মধ্যে সরকারের কোনো দায় দেখেন কিনা বর্তমানে যারা পলিটিক্যাল পার্টিগুলি আছে, আমরা তো তাদের আপনি কোনো দায় দেখেন নাকি, তাদের অবস্থান, তাদের জায়গা থেকে এগুলি অ্যাড্রেস করা বা না করা, মানুষের নিরাপত্তার ক্ষেত্রে? শুধু নারী না, আমরা আসলে খেয়াল করেছি যে যারাই দুর্বল তারা আক্রান্ত হচ্ছেন, সেইটার ক্ষেত্রে সেটা কি হতে পারে? ডক্টর রেজানা করিম স্নিগ্ধা। আচ্ছা, আমি একটা কথা, আপনার প্রশ্ন উত্তরে যাওয়ার আগে একটা কথা বলি। রিফরমেশন, যখন একটা সমাজে, সোসাইটিতে রিফরমেশন হয় না, তখন রিফর্মাররা খুব বোল্ড কিছু স্টেপ নেয়, এবং সেই স্টেপের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব থাকে না। সেক্ষেত্রে আপনি সেটাকে পলিটিক্যালি বলেন অথবা সেটাকে রিলিজিয়াসলি বলেন। আমি একদম স্পষ্ট দুটো উদাহরণ আমি একদম নির্দ্বিধায় নির্ভয়ে দিতে চাই। যেমন মনে করেন, যখন যেই মুহূর্তে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন বলেছেন যে মক্কায় মানে ওই সময় যে হচ্ছিল, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হচ্ছিল, ওটা কিন্তু ওখানকার একটা চল ছিল, তিনি কিন্তু সেটাকে স্টপ করেছেন। তিনি কিন্তু ওখানে এমন অনেক কিছু করেছেন, এবং সে কারণে কিন্তু ওখান থেকে তাকে বের করে দেওয়া হয়। শুধু তাকে না, আপনি যত রিফর্মার দেখবেন তাদের প্রত্যেকের লাইফে আপনি দেখবেন যে তারা কিন্তু তার যে জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। ডক্টর স্নিগ্ধা, এইটা আসলে আমি এটা আপনি আমাকে একটু শেষ করতে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনি শেষ করেন। আপা, এইটা একটু পরিষ্কার করে যান যে অনেকে এটা বলেন যে হ্যাঁ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেষ করেছেন, আবার অনেকে বলেন যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তো তার আগেই সবচেয়ে বড় ছিলেন। তো এটা দুইটাই বলা যায়, উনি এসে স্টপ করেছেন। আমি আসলে ওই জায়গাটা যাচ্ছি না। আমি যেটা বলছি, যখন আপনি রিফর্ম করবেন তখন কিন্তু পপুলিস্ট কাজ আসলে কেউ করে না। আমি এই কথাটা বলতে চাচ্ছি। ঠিক আছে, যেমন মনে করেন, আপনি এরপরে দেখেন যেই মুহূর্তে আপনার রাজা রামমোহন রায়, ঠিক আছে, সতীদাহ প্রথা, এটা কিন্তু ভীষণ রকমের একটা রিলিজিয়াস প্রথা। সতীদাহ প্রথাকে তিনি কি করলেন, সেটাকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন। বা বিদ্যাসাগর যখন বিধবা বিয়ে করলো, তখন কিন্তু সেটাও কিন্তু রিলিজিয়াস সেন্টিমেন্টে ভীষণ রকমের লাগে। তাহলে তারা এই স্টেপটা নিয়েছিল বলেই আজকে কিন্তু আপনি এই জায়গায় আসতে পেরেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এমন রিফরমেশন হলো যে আমি এখন পেঁচায় কথা বলবো, তাহলে আমার ওই সততা থাকলো না, আমি আমার ন্যায্যতা দিতে পারলাম না। আমি বলে যাচ্ছি, বুলি আওড়ায় যাচ্ছি যে ন্যায্যতার কথা বলবো, ন্যায় বিচারের কথা বলবো, অথচ আমি এইটা বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছি যে কোনো ব্যক্তির ব্যক্তি অধিকারে, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা অন্যায়, তখন আর কিছু বলার থাকে না। দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। কারণ আমরা এই জন্য নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি নাই, আমরা এই জন্য পার্টিসিপেট করি নাই। ঠিক আছে, আপনি যে প্রশ্ন করেছিলেন, আমি এই জন্য আপনাকে বলেছি যে ব্যাপারটা শুধু আপনি যে কোনো ইস্যুতে নিবেন, রাষ্ট্রে নিবেন, সেটাই কিন্তু কামনীয়। আপনি ডিফরমেশন হচ্ছেন, আপনি দলের কথা বলেন। ঠিক আছে, পৃথিবীর যে কোনো দেশের হিস্ট্রি আপনি যখন দেখবেন, তারা যখন এটা ফরমেশনের মধ্যে দিয়ে যায়, তখন কিন্তু কতগুলো বোল্ড স্টেপ নেওয়া হয়।
এই বোল্ড স্টেপ নেওয়াটার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের হাতে এই মুহূর্তে। সেটা যখন হাতছাড়া হয়ে যায় তখন স্পিরিট নষ্ট হয়ে যায়। আপনি কি এখানে কি আমরা মমতাজের গান শুনতে বসছি? না, বসি নাই। আমরা এখানে পপুলার হতে বসি নাই, ঠিক আছে? আমরা এখানে ওই কথা শুনতে বসি নাই। আপনার ওই যে কোন র্যাপার বলেছে যে আমি আপনার করি দেখে, আমি গান গাওয়া হারাম দেখে আমি গানের টাকা দিয়ে খাই না কিন্তু বাড়ি করি। এই আলাপ, এই অযৌক্তিক আলাপের মধ্যে কিন্তু আমরা শুনতে আগ্রহী না। আমরা একটা যৌক্তিক, একটা ন্যায্যতা, অন্যায়ের বিপক্ষে গল্প করা, কথা বলা, এরকম সৎ সাহসিকতা দেখতে চেয়েছি। আপনি আমাকে এটা একটু বুঝায় বলেন, আমি এটা একটু বুঝতেই চাই। যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন সেই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। যে আপনি যে বললেন, খালেদ ভাই, আপনি আপনার প্রশ্নটা আরেকবার করেন। আচ্ছা, আমি আপনাকে বলতে চাইছিলাম যে এইটা যে সরকারের বা রাজনৈতিক দলগুলির মধ্যে আপনি আসলে এই যে মোরাল পুলিশিং বলেন, ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করার কথা যেটা আপনি বললেন, বা দুর্বলের প্রতি আক্রমণের কথা বলেন, শুধু নারীর প্রতি না, যে কোনোভাবে যে যখন সংখ্যালঘু, সে যদি এখন আদিবাসী হয়, সে যদি এখন গরিব মানুষ হয়, সে যদি এখন পাহাড়ি হয়, মানে সে যেরকমই হোক, মানে তার নারী হইতে হবে না, সে দুর্বল হইলেই যে তার প্রতি আক্রমণ। এখানে একটা কথা বলি, এই যে টার্মটা আছে না, কোড অ্যান্ড কোড সংখ্যালঘু, এটাও না খুব মজার। কেন জানেন? বাংলাদেশে 51% নারী, তারপরও নারীর অধিকার বিবেচনায়, নারীর জীবন বিবেচনায় সে তো মাইনরিটি হয়ে আসে। তার মানে কি? সংখ্যালঘুত্ব আসলে কি জিনিস? সংখ্যালঘুত্ব হচ্ছে তার অধিকার, তার স্বাধীনতা, তার চলাফেরার জন্য আপনি যে সিস্টেমেটিক আপনি একটা বৈষম্য করে রেখেছেন, সেটার কথা বলা হচ্ছে, তাই না? রাজনৈতিক দলগুলো, আমি এখানে কোনো একক রাজনৈতিক দলগুলো বলবো না। শোনেন, গত 53 বছর ধরে হয়েছে কি, আওয়ামী লীগের কে ধরছিল হচ্ছে জামাত শিবির ভাইরাস, যা কিছু দেখতো তারা বলতো শিবির জামাত। এখন এদের কি হয়েছে? এদেরকে আওয়ামী ভাইরাস ধরছে। কোনো কিছু হলেই আপনি বলেন এটা আওয়ামী লীগ করছে। আমরা জানি না এটা, আমরা কি এটা জানি না? আমরা তো বাংলাদেশের 15 বছরের এই গল্পটা জানি না। রাইট, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে আমি এটা করতে পারি নাই বা আমি এটা পারি না, এটা বলার কোনো চল নাই। এটা আওয়ামী লীগ ভুল করছে, আওয়ামী লীগের সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষ চাপানো, এটা এরকমই ছিল। কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর স্নিগ্ধা, আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন, কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না, বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি। আমি তো সামান্তার কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্তা কি বলতে চাইতেছে, এনসিপি কে আমার বোঝা হইতেছে, কিন্তু এর মধ্যে দিয়া ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করবো না। আপনি এগুলো অ্যাড্রেস করলে, আমি যদি এগুলো অ্যাড্রেস করি, সামান্তা একটা প্রশ্নের ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না, সামান্তা এটাকে ঘুরায়া পেঁচায়া জবাব দিতেছে। কারণ হচ্ছে যে সে জানে তাকে পলিটিক্স করতে হবে, সে আমি যাকেই জিজ্ঞেস করি সে এরকম করেই বলবে, কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকারে ঘোষণা কইরা যে রাজনৈতিক বন্দোবস্তের জায়গা, সেটার জন্য আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে, ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে। আপনার সেরকম মনে হয় না যে কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন? কোথায় ওরা বলছে যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার? বলেন। আমি কিন্তু এখানে কোন নাগরিক পার্টিকে, এনসিপি কে প্রশ্নটা করিনি। আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান, বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের একটা স্পিরিটের কথা আমি বলছি। যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন দেখাইছিল, তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার ওড়না ঠিক আছে কিনা। ওড়না ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল প্রিজন ভ্যানের সামনে থেকে, তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কি নাই। আজকে এনসিপি এর চেয়ে দুঃখজনক কিচ্ছু হতে পারে না। সে বলতে পারে না যে আজ এই যে ফ্লিপকার্টটা ঘুরছে, এবং দুঃখজনক সেই ফ্লিপকার্টের ভিতরে এটা ঘুরছে যে আপনার ওটা স্পষ্ট বক্তব্য না, ওটা হচ্ছে স্পষ্ট বক্তব্য শুনলে আপনি আরো বচকে যাবেন, সেখানে আরো ভরকে যাবেন। ওখানে বলেছে যে আপনি মানে স্পষ্ট বক্তব্য, উনি ওই লোক বলছেন যে যদি কোনো নারী মাহরাম ছাড়া ঘুরে তার জন্য তো না, কিন্তু ওই বক্তব্য তো, এই বক্তব্য তো এনসিপি এন্ডোর্স করে নাই। এন্ডোর্স করে নাই, কিন্তু তার বিপক্ষে কথা বললো না কেন? সবকিছুর বিপক্ষে কেমনে কথা বলবে? 500টা ইস্যু আছে, 500টা ইস্যু রেখে কথা বলবে। একটা সেকেন্ড, সবকিছু না। আরে আমার কথা হচ্ছে, আমি আবারও বলছি, এটা অনেক স্বপ্নের, অনেক আশা কিন্তু এই এদের কাছে। সেই জায়গা থেকে বলছি, আপনি বলেন তো এই এনসিপির যেই মেয়েরা আছে এই জুলাই অভ্যুত্থানের পরে কতজন মেয়েদেরকে সাইবার বুলিং করা হয়েছে, ট্রলিং করা হয়েছে, তারা কি করছে?
তারা তাদের নিজেদের লোকদের নিরাপত্তা দিতে পারে না, আমাদের নিরাপত্তা কি দিবে? এই প্রশ্নের উত্তর দেন। না, সেটা তো আমরা তো ওদের কাছে